পটুয়াখালীতে নিজ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলায় স্মরণসভা শেষে ফেরার সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পথ রোধ করা হয় বলে অভিযোগ উঠেছে। নূর দাবি করেন সড়কে গাছ ফেলে রড, রামদা ও গুলতি নিয়ে হামলার চেষ্টা চালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারীরা। জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল নূরের ভাষায় যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাপাতি চুপাতি তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন নূর একদম ওই পার পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে 3 ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন পরিবারের উপর পড়ে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা, নিজ এলাকায় অবরুদ্ধ ভিপি নূর, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, ভিপি নূরকে নিয়ে রাতভর তুলকালাম কাণ্ড, যৌথ বাহিনীর চেষ্টায় ভিপি নূরকে উদ্ধার, পিনাকি ও ইলিয়াসকে তারেক রহমানের অভিশাপ দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি। পটুয়াখালীতে নিজ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 11টার দিকে গলাচিপা উপজেলায় পাতাবুনিয়া বটতলা বাজারে এই ঘটনা ঘটে। রাতে নুরুল হক তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই বিষয়টি জানান। জানা গেছে, রাতে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। এর ঘণ্টা 3 মাথায় সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি বলে আবারও পোস্ট করেন নূর। এর আগে রাত 8টার দিকে বাজারে একটি আলোচনা সভায় চলাকালীন গণপরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোন কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। একসময় বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের হাত ধরে বেড়ে ওঠা ভিপি নূর, সেই শৈশব থেকে যিনি ছাত্রলীগ করতেন ফুল ফ্যামিলি, শেখ হাসিনার চেহারার মধ্যে যিনি মায়ের রূপ দেখতেন, সেই ভিপি নূর নামের শেষে আবার পরবর্তী সময় লাগছে বিকাশ নূর। আবার তিনি যখন ভিপি হলেন তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। তখনও ভিপি নূর সবাইকে সারপ্রাইজ দিয়েছিল, বলেছিল যে ভিপি পদটা ঠিক আছে আর বাকিগুলো আবার নির্বাচন চাই। নানানভাবে আলোচিত সমালোচিত। বাট যখন 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটটা আসছে তখন ভিপি নূর পড়ে গেছে এক ধরনের মাইন্ড কার চিপায়। প্রথমত দল ভেঙে 2 টুকরো, তারপর বিকাশে বা অর্থনৈতিক চাকাটা যে সকল মানুষ দেশ বিদেশ থেকে আওয়ামী লীগ পতনের জন্য ভিপি নূরকে সাপোর্ট দিত, রাজনীতি যেন চালাই যেতে পারে, কারণ তিনি তখন অনেক কথা বলতে পারতেন যেটা সবাই বলতে পারত না। তো
ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন করে বিএনপির তো দরকার নাই, নূরের প্রতি ইনভেস্টমেন্ট, জামাতেরও দরকার নাই। এরপর পড়ছে বিপিনুর একটু বিপদে। এখন আবার দেখেন ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে বিএনপি জামাতের মধ্যে বিভাজন, সেখানে বিপিনুর মাঝে মাঝে বিএনপিকে নিয়ে যখন অভিযোগ করে বসেন, এবার প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে গিয়া এই প্রথমবার একটা বড় ধরনের বিপদ থেকে তিনি মুক্তি পাইছেন। ওনার উচিত একটু সামান্য হাদিয়াটা দিয়ে করা, একটু খাওয়ানো মানুষকে। জানেও মরে যেতে পারতেন কালকে যে ঘটনার জন্য প্রস্তুতি নিয়েছিল। নূরের ভাষায় যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাপাতি চোপাতি, তারপর কি তাগুয়া ফাগুয়া যা আছে সবকিছু নিয়ে রাস্তার মধ্যে গাছ ফালাইয়া যেভাবে অপেক্ষা করতেছিলেন, নূর একদম ওই পার পাঠানোর মতন একটা সিচুয়েশন তার কাছে মনে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করছিল যে 3 ঘন্টা তিনি তার নেতাকর্মী নিয়ে এক বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তী সময়ে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। দর্শক, বিপিনুরের যেই বিষয়টা গতকালকে থেকে আলোচনা সমালোচনায় আছে, পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বিপিনুর, তাকে অবরুদ্ধ করার অভিযোগ করেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, উঠেছে না, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাত 11টার দিকে বিপিনুর তার ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার বক্তব্য হচ্ছে, বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। তার লাইভ দেখে স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ফোন করার পর 3 ঘন্টার মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছান এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলছেন যে, মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি মানে ছটকা, লোহার রড, রামদা ইত্যাদি নিয়ে তাদের পথরোধ করেন। এমন সময় স্থানীয় কয়েকজনকে, তার নেতাকর্মীদেরকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এমনকি জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন বলছেন, নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটা নুরু দেয়, সবসময় ভিপিনুর দিত। তো যখন আওয়ামী লীগের বিপরীতে দিত তখন বাকিদের কাছে তখন ভাল লাগতো, বিকাশ যাইতো গরম গরম। বাট যখন এখন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, যখন বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টার্গেট করে চান্দাবাজের দল, এই লুটেরার দল, এরকম নানান বক্তব্য কিন্তু বিপিনুর দেয়। বিপিনুর তো চিনেনি, সেই জ্বালাময়ী বক্তব্য যখন শত্রুর বিরুদ্ধে যায় ভালোই লাগে, যখন নিজের উপর পড়ে তখন এটা কিন্তু উস্কানিমূলকই মনে হয়। বিএনপি নেতা, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলছেন, এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন বিপিনুর। বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন বিপিনুরকে সাইজ করার জন্য ক্ষিপ্ত হন। আর ওই নেতা ঢাকাতে অবস্থান করছে। আর অবরুদ্ধ হওয়ার পর তিনি নিজে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছিলেন। বুঝতে পারছেন, বিপিনুরের আওয়ামী লীগের আমলে বিপিনুর এরকম বিপদে একবার মনে পড়ছিল, কোথায় জানি গিয়া, আমার খেয়াল আছে সম্ভবত হাজি শরীয়তুল্লাহর বাড়িতে মনে গেছিলেন, না জানি কোথায়, ওইখানে একবার এরকম ঝামেলায় পড়ছিল। তো এখন একটু ঘন ঘনই পড়ছে। তবে বিপিনুরের উচিত বক্তব্য দেওয়ার সময় সম্মান রাখা দেওয়া, নয়তো পরিস্থিতি যে আকার ধারণ করছে এমনও হইতে পারে যে হিরো আলমের মতন অবস্থান হয়ে যেতে পারে। মানে যেটা বুঝাচ্ছি, হিরো আলম দেখেন আওয়ামী লীগের আমলে কথায় কথায় নির্বাচন, এর বিরুদ্ধে নির্বাচন, ওর বিরুদ্ধে নির্বাচন, বিএনপি আসার পর 2-1বার থাবর টাবর খাইয়া এখন কিন্তু একদম ঠান্ডা হইয়া, না আছে নির্বাচনের মানে চুলকানি, আরো আছে অনেক কিছু, বন্ধ হয়ে গেছে। নূর ভাই আগিলা দিন নাই। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব। আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেতে খাই, আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয়, আম তারেক, মধু বিক্রি করছি বলছে মধু তারেক, এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো 3টা বাড়ি আমাদের, এবং একটা বাড়ি হলো 3 তালা, আর একটা বাড়ি 1 তালা, ওইটাতে 9টা রুম, আর একটা গ্রামের বাড়ি আছে। এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজে গায়ে গতটা খাটি। এটা আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5 তালা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কী কারিয়ে নিয়েছে শেখ হাসিনা, কী কারিয়ে নিয়েছে ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কী কারিয়ে নিয়েছে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন
ইলিয়াসের এই ক্ষতি হয়েছে, দেখেন এই দেখেন বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারি নাই, কর্ম করতে পারি নাই, দোকান ভেঙে দিছে। পলাশির মোড়ে SM হলের ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ ট্রি সব ভেঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনও রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না, এখনও সুস্থ হইনি, মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থতা আমি এখনও, আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে। এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্টগুলো করছে, আপনার সাথে আমার কিছু মতের অমিল, আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? আপনার কথা মতো আমরা চলবো? কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো? গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি 60 লাখ টাকা নিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই, এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? কেন পোস্ট ডিলিট করছেন? 60 লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোনো চেক অথবা কোনো দলিল, মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে 60 লাখ টাকা নিয়েছি। আমার দলের নেত্রী 11টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী, তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে 2023 সালে শেখ হাসিনার দেওয়া মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল 2 দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন, লিখে দিচ্ছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমরা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম। আমরা কোন জায়গায় বিরোধটা হলো, তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন? এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম, সেই নিয়ন্ত্রণটা কে ফিরিয়ে এনেছে? সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা, এবং তারা সেই লোভটা করেছে কিনা? জাস্ট ইয়েস এবং নো, তারা কিন্তু সেই লোভটা করেনি। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে, আমরা মিছিল করিনি। এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে, আপনি এবং পিনাকি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন? পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে। আপনি কি এটা দিয়েছিলেন? ইলিয়াস ভাই বলতেছে না, আমি এটা দেই নাই। তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল। এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার উপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে। ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে? তারেকের সাথে 2.5 জন পোলাপান ছাড়া কেউ নাই, তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন, এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবেন। সিপিবির অফিস ভাঙতে বলছিলেন, সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবিকে কেন খবর দিয়েছেন বলেন? সিপিবির প্রিন্সরে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে, আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো। ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে, বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো? বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যায় তো? ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা। এদিকে টিউলিপের সঙ্গে দেখা করবেন না ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ডক্টর ইউনূসকে দেখা করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন টিউলিপ। বিবিসির সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব তথ্য জানিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বিবিসিকে বলেন যে অভিযোগগুলো আদালতের বিষয় এবং তিনি জানান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার উপর আস্থা আছে, যা টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্ত করছেন। টিউলিপের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুদক। লন্ডনের সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। একটি চিঠিতে টিউলিপ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন। তিনি উল্লেখ করেন এই সাক্ষাৎ ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি পরিষ্কার করতেও সহায়ক হতে পারে। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা হয় তিনি
এই সপ্তাহে যুক্তরাজ্যে 4 দিনের সফরের সময় সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে ইউনূসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এই সপ্তাহে তার 4 দিনের সফরে যুক্তরাজ্য সফরের সময় সিদ্দিকের সাথে দেখা করবেন। ডক্টর ইউনূস বলেন, না, করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া, আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না, প্রক্রিয়াটি চলতে থাকুক। টিলিপ যুক্তি দেখিয়েছিলেন বাংলাদেশের কর্তৃপক্ষ তাদের অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দেয়নি এবং তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে।